আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিকা নামসাদ। প্রতি পর্বের মতো এই পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শিক্ষার্থীদের বিক্ষোভে বাতিল করা হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে চোখ হারিয়েছেন 795 জন। 8 বছর আগে চালু হওয়া শিশু হেল্পলাইন নম্বর সম্পর্কে এখনো অবহিত নয় অধিকাংশ শিশু কিশোর। এবারে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের কয়েকটি অঞ্চল। টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের তীব্র ঢলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে দেশের প্রায় 11টি জেলায়। তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, পানিবন্দী হয়ে আটকা পড়েছেন নারী শিশুসহ লাখ লাখ মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, এসব জেলায় সর্বমোট 3,52,00,000 টাকা ও 20,150 টন চাল এবং 15,000 শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় 44,97,535 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা আক্রান্ত এলাকায় নষ্ট হয়েছে আবাদি ফসল এবং গবাদি পশু। হতাশার ছাপ আক্রান্ত হওয়া প্রত্যেকটি মানুষের মুখে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255-101-115 নম্বর চালু রয়েছে। যার যার অবস্থান থেকে সকলে এগিয়ে আসলেই এই দুর্যোগ খুব সহজেই মোকাবেলা করা সম্ভব। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো এইচএসসি ও সমমানের বাদবাকি পরীক্ষা। মূল্যায়ন কিভাবে হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। গত মঙ্গলবার সচিবালয়ে ঢুকে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের কথা জানান তিনি। বিস্তারিত দেখুন জামিল হাসান শান্তর রিপোর্টে। গত মঙ্গলবার দুপুরের পর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের করিডরে ঢুকে আন্দোলন শুরু করে। শিক্ষা সচিবের কক্ষের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ করে রাখেন শিক্ষা সচিবের কক্ষ। তখন ভেতরে ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুক্তাঙ্গনের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে কয়েকশো শিক্ষার্থী। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পর্যায়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। যে কটা এক্সাম আমরা দিছি ওই কটার ম্যাপিং করা উচিত, সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দিবে, এটাই আমাদের দাবি। আজকে হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসে নাই, এটা সম্পূর্ণ আমাদের বিপক্ষে আসছে। ওনারা বলছে 50 মার্কের পরীক্ষা নেবে এবং পরীক্ষা আরো 2 সপ্তাহ পিছাবে। আমরা এই দাবি সম্পূর্ণ বিপক্ষে। বাংলাদেশ সচিবালয়ের ভিতরে কখনো আমরা অবরুদ্ধ ছিলাম না। এখন ছাত্রদের দাবি দেওয়া থাকলে তারা স্মারকলিপি দিতে পারে। 3 ঘন্টা পর ঘোষণা আসে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য। সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত জানাবো। দেশজুড়ে চলা সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হন, আহত হন আরো হাজারো শিক্ষার্থী। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের রেখে পরীক্ষায় না বসার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত জুনের 30 তারিখ পরীক্ষা শুরু হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 18 জুলাই থেকে স্থগিত হয়ে যায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সম্প্রতি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জানায়, চোখে আঘাতপ্রাপ্ত রোগীদের সংখ্যা 795 ছাড়িয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হারিয়েছেন একটি কিংবা দুটি চোখই। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর রিপোর্টে। সাব্বির, বয়স মাত্র 15 বছর। সম্প্রতি ঘটা কোটা সংস্কার আন্দোলনে নির্মম এক ঘটনার শিকার হয়েছে সে। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালীন একটি গাড়ির কাজ ভেদ করে আসা রাবার বুলেট লাগে সাব্বিরের একটি চোখে। ধাপে ধাপে চিকিৎসার কাজ সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের কাছ থেকে তার শুনতে হয় নির্মম একটি সত্য, আর কখনোই এক চোখে দৃষ্টি ফিরে পাবে না সাব্বির। গাড়ি গ্লাসে মারছিল, গ্লাসে ওভারটেক করে চোখের ভিতরে আসে লাগছে। একদিন বাদে একদিন ড্রেসিং করতেছে, ওর চোখের মধ্যে 3টে ইঞ্জেকশন পড়তেছে, যে ওর চোখ ভালো হবে না তাই বলে দিছে। 15 তারিখ বাদিছে, একদম প্রথম দিন কেরা ও গাড়ি কাছে দাঁড়ানো ছিল, সেই অবস্থায় গুলি লাগিছে। যে কোন জায়গাতে গুলিটা লাগিছে ও বলতে পারে না, মানে হঠাৎ গুলিটা এসে পড়েছে। সাব্বিরের মতো এমন অসংখ্য আহত রোগীদের দেখা মেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, যাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষও। ডাক্তার বলছে যে এখন ট্রিটমেন্ট দিচ্ছি, যদি আল্লাহ যদি হেফাজত করে, যদি আল্লাহ যদি চোখে আলো ফিরে দেয় তাহলে সে। আমি 19 তারিখ, জুলাই মাসের 19 তারিখ দুপুর দিকে আমরা একসাথে ছাত্র বাইরে একসাথে রাস্তায় বের হই আন্দোলনের জন্য। যাওয়ার পরে সাভার এনাম মেডিকেলের সামনে, ওখানে অনেক পুলিশ ছিল, অনেক ছাত্ররা ছিল ওখানে। তারপর আমরা ওই জায়গায় যায় জড়ো হই, তারপরে সামনে আগাইতে দিতেছিল না। পরে ছাত্র তাবর যাইতে চাচ্ছে, পরে ওই যে গুলি করছে, গুলি করে পুলিশরা গুলি করছে। ওনার চোখের অবস্থা বেশি ভালো না, ওনার চোখ 2বার করে অপারেশন করলাম। ওনার চোখ আজকে আমি বড় ডাক্তারের সাথে আলাপ করলাম, চোখের পজিশন বেশি ভালো না, আল্লাহ করেন। শিক্ষার্থীদের সাহস যোগাতেই রাজপথে নেমেছিলেন তিনি, তবে তারও হলো না শেষ রক্ষা। যখন ছাত্ররা রাজপথে নেমেছে, মানে মনের ভিতরে একটা উৎসাহ আসলো কি, যেহেতু এই পেশিবাদী সরকারের পতন ঘটানোর জন্য ছাত্ররা রাজপথে নেমেছে, তাহলে আমরা সাধারণ জনগণ হিসেবে তাদের পাশে কেন দাঁড়াইতে পারবো না। গত 17 জুলাই থেকে 26 জুলাই এবং 4 আগস্ট থেকে 20 আগস্ট মোট 2 ধাপে 795 জন রোগী এসেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, যাদের মধ্যে ভর্তি করা হয়েছে 657 জনকে এবং অপারেশন করা হয়েছে 498 জনের। এ সকল রোগীদের মধ্যে 5% মানুষই 2 চোখ হারিয়েছেন এবং রোগীদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা ছিল প্রায় 20%। তবে এ সকল রোগীদের চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে, এমনটাই জানান কর্তৃপক্ষ। চিকিৎসারত যারা আছেন তারা মোটামুটি ম্যাক্সিমামই গুরুতর বলতে বোঝাচ্ছি যে কারো 2টো চোখই অন্ধ হওয়ার পথে, আর ম্যাক্সিমাম হচ্ছে একটা চোখে অন্ধ হওয়ার পথে। সব ম্যাক্সিমামই হচ্ছে বুলেট ইঞ্জুরি, গানশট ইঞ্জুরি, এবং যাদের 2 চোখই অন্ধ এবং তাদের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। গভর্নমেন্টের নির্দেশনা যে সমস্ত কিছুই ফ্রি, থাকা খাওয়া চিকিৎসা ওষুধ সব কিছু ফ্রি, এবং ইভেন আমরা যেটা ব্যবস্থা করেছি সেটা হলে যদি কোনো অ্যাটেন্ডেন্স থাকে আমরা অ্যাটেন্ডেন্সেরও খাওয়ার ব্যবস্থা করছি, আগে যেটা ছিল না এটা আমরা করেছি। আহতদের সকলেই যেন আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশা আমাদের সকলের। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের পর 18 আগস্ট খুলে দেওয়া হয় স্কুল কলেজ সহ সকল বিশ্ববিদ্যালয়গুলো। স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী সহ অভিভাবকেরা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারী হিসেবে মাঠে নামে দেশের সাধারণ শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ 1 মাস বন্ধের পর খুলে দেওয়া হলো স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা ভার্সিটিতে এখন মানে একটু অন্যরকম অবস্থা, প্রতিনিয়ত যেরকম থাকে বা আগে যেরকম ছিল সেই রকম অবস্থা আর নেই এখন। যেখানে দেশ সংস্কার আগে প্রয়োজন সেখানে আমরা না হয় কিছুদিন পরে পড়াশোনায় ফিরতে পারবো, তো দেশের অবস্থায় যদি ভালো না থাকে সেক্ষেত্রে তো আমরা ক্লাসে ফিরলেও একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাব। তো এক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার্থীরা আমরা যৌক্তিক কারণেই আন্দোলনে নেমেছিলাম এবং আমাদের যে ভাই বোনেরা তাদের জীবন আত্মত্যাগ করেছেন দেশের সংস্কারের জন্য, তাদের প্রতি আমাদের মন থেকে গভীর শ্রদ্ধাবোধ কাজ করে। তাদেরকে ভুলে যাওয়ার কোনো অপশন নাই, তারা হলো আমাদের চিরদিন স্মরণের
স্মরণীয় হয়ে থাকবে। আমাদের পড়াশোনা যতটা না ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি খুশি আমরা আমাদের দেশটাকে আবার নতুনভাবে উজ্জীবিত করতে পারতেছি। শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার কিছুটা ঘাটতি তৈরি হয়েছে, তবে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে খুশি সকলেই। অনেকদিন পর আসতে পেরে সত্যি আনন্দ লাগছে, সব বন্ধুদের সাথে আবার দেখা হয়েছে, সবার সাথে আবার কথা বলতে পারছি। আন্দোলনে আমাদের বন্ধু বান্ধব ছিল কিংবা বড় ভাইরা ছিল, এর মধ্যে যারা নিহত হয়েছে তাদের দুঃখে আমরা দুঃখিত। এতদিন পর কলেজ খুলেছে, এটা আমাদের সত্যি অনেক ভালো লাগছে, আর পরিবেশটা অনেক নর্মাল হচ্ছে, আস্তে আস্তে আশা করি আরও বেশি স্বাভাবিক হবে। তারপরেও মনের ভিতর একটা রয়ে যায় যে আমাদের সাথে অনেকেই ছিল আন্দোলনে, তো ওরা অনেকেই হতাহত বা আহত। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় সন্তোষ প্রকাশ করছেন অভিভাবকেরাও। ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, স্কুলে ক্লাস হয়েছে এবং পড়ালেখার পরিবেশ হয়েছে, এই জন্য ওরা খুবই খুশি এবং উৎফুল্ল। যদিও উপস্থিতি অনেক কম, তারপরও আসার জন্য, এবং কারণ মেয়েদের যে বান্ধবীরা তাদের সাথে দেখা হবে এবং স্কুলের অবসর সময় খেলতে পারে টিফিনের সময়, জন্য তারা আসার জন্য বেকুল। বিশেষজ্ঞরা বলছেন এসব যুদ্ধ সংঘাতের ফলে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘ বন্ধের পর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হলে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হলেও পাশাপাশি অনেক বন্ধু বান্ধবীরা আন্দোলনে অংশ নিয়ে তারা আহত ও নিহত হওয়ায় তাদের মনেও এক ধরনের বিরূপ প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা তো উচ্ছ্বসিত, হ্যাঁ, যে আনন্দ উচ্ছ্বসিত, কিন্তু একই সাথে তাদের এক ধরনের বেদনাও কাজ করে, কারণ তাদের যারা সতীর্থ ছিল, কেউ মারা গিয়েছেন, কেউ ইনজুর্ড হয়েছেন, তারা আসার মতো অবস্থায় নেই, হ্যাঁ, তারা হসপিটালে আছেন, তো তাদের কষ্ট আছে, পেইনও আছে। এবং পাশাপাশি আমরা যেটা বলি যে 5ই অগাস্টের আগে বাচ্চাদের এক ধরনের সাইকোলজিক্যাল অবস্থা ছিল, এখন কিন্তু এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে তারা আসলো, তারা কিন্তু এখন এক ধরনের ট্রমার মধ্যে আছে, হ্যাঁ, এখন আতঙ্কের মধ্যে আছে, বা ভালো করে ঘুমায় নেই, খেতে পারেনি, রেস্ট নিতে পারেনি, ঠিক আছে। তো তারা কিন্তু এখনও, আমি মনে করি, পুরোপুরি প্রস্তুত না, ঠিক আছে। তো আমি মনে করি যে এই তারা ওভারঅল পরিস্থিতি মিলিয়ে তারা কিন্তু উচ্ছ্বসিত যে আসতে পেরে, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তারা আসতে পেরে তারা খুশি, তারা উচ্ছ্বসিত। কিন্তু কিছু সমস্যাও দেখা দিচ্ছে, যে আমরা কোনো স্কুল আমরা দেখছি এখনও বন্ধ, কোথাও আবার কোনো শিক্ষক আবার আসেননি, কোনো ডিপার্টমেন্টে আবার আমরা দেখছি যে এই আন্দোলন করছে শিক্ষার্থীরা, যে তাদের যে সংস্কারের জন্য। তো এই জায়গাগুলো যদি আবার ঠিক হয়ে যায়, আমি মনে করি যে তখন আরও ভালো পরিবেশ আসবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অর্জিত, এই স্লোগানকে বুকে ধারণ করে যাত্রা শুরু করে শিশুদের হেল্পলাইন নাম্বার 1098। শিশুদের সহায়তায় গত 8 বছর যাবৎ সেবা চালিয়ে যাচ্ছে এই হেল্পলাইনটি। সম্প্রতি ঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিশুদের অভিযোগের সংখ্যা বেড়ে যায় প্রায় 250 থেকে 270%। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। দেশব্যাপী শিশুদেরকে সকল প্রকার সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার থেকে রক্ষা করতে 2016 সাল থেকে ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর চালু করে শিশু হেল্পলাইন নম্বর 1098। দেশের যে কোনো স্থান থেকে বিনামূল্যে কল করে শিশুরা তাদের অভিযোগ জানাতে পারে এই নম্বরে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে 1098-এর মাধ্যমে দৈনিক ভিত্তিতে এখন প্রায় 3000 শিশুকে সেবা দিচ্ছে তারা। পাইলটিং স্টেজে আমরা শুরু করি 2011 সালে। ঢাকা শহরের 8টা থানাকে আমরা এটা পাইলট প্রজেক্ট হিসেবে নেই, এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র শিশুদের জন্য ডেডিকেটেড কোনো আলাদা ওরকম প্রকল্প নাই, বিশেষ করে খুব স্বল্প খরচে এবং অ্যাভেলেবেল সোর্স থেকে যেন শিশুরা তাদের সুরক্ষা পায় বা তাদের বিষয়গুলো বলতে পারে। তো সেই বিষয়টা মাথায় রেখে এটা আমাদের ইউনিসেফের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে CSPB, চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন। তো তারই একটা কম্পোনেন্ট হচ্ছে CHL, চাইল্ড হেল্পলাইন। এবং আমাদের একটা সুবিধা হলো যে আমাদের একটা রিসোর্স পুল আছে, অর্থাৎ আমি বাংলাদেশের যে কোনো উপজেলার জেলার যে কোনো কর্মকর্তাকে ওই শিশুর অথবা ওই যে যিনি ফোন করলেন যার একটা সেবা দরকার বা তার একটা তথ্য দরকার, ওইটা আমরা তাদেরকে লিঙ্ক আপ করে দিতে পারি। আমাদের এখানকার কম্পিউটারের মধ্যে সমস্ত ধরনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, প্রশাসন, পুলিশ এবং জনপ্রতিনিধি সবার ফোন নাম্বারটা থাকে। আমাদের কাজটা সরাসরি উপকার না করে বরং তাকে লিঙ্ক করিয়ে দেওয়া, অর্থাৎ সে কোথায় এই সার্ভিসটা পাবে সেটা দেওয়া। এবং একই সাথে খুব যারা ভালনারেবল এবং অত্যন্ত ঝামেলার মধ্যে আছে, বিভিন্ন প্রবলেমের মধ্যে আছে, তাদেরকে আমাদের এই CHL যে অপারেশন রুম, সেখানে 24 আওয়ার কাউন্সিলর থাকেন, এবং সে তখন কাউন্সিলরকে, আমাদের হটলাইনের নাম্বারটা কাউন্সিলরকে থ্রো করা হয়, সে তৎক্ষণাৎ তাকে সুন্দর করে বুঝিয়ে দেয় এবং কাউন্সেলিং করে দেয়। কল সংখ্যাগুলো কম বেশি ভ্যারি করে,
সাধারণভাবে আমাদের পার ডে নর্মাল অবস্থায় 3000-এর মতন কল আসে, কিন্তু কিছু আনইউজুয়াল সিচুয়েশন যখন বাচ্চারা এবং সাধারণ মানুষ বিভিন্ন ঝামেলার মধ্যে থাকে বা একটা ভালনারেবল সিচুয়েশনে থাকে, বিশেষ করে আমরা কোভিডের সময় দেখেছি। সর্বশেষ আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তখন আমরা সবাই জানি প্রচুর ভায়োলেন্স হয়েছে, অনেক আহত হয়েছে, অনেক শিশুরা ইনজুর্ড হয়েছে। তখন আমাদের সর্বোচ্চ প্রায় নর্মাল কল থেকে 250 থেকে 300% কল বেড়ে গেছিল। তবে যে শিশুদের জন্য এই হেল্পলাইন, তারা কি আদৌ অবগত আছে এই সম্পর্কে? অনেক শিশু এই সম্পর্কে জানলেও অনেকের কাছেই এখনো অজানা। শিশুদের জন্য যে 109 এর একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, এই সম্পর্কে তুমি কিছু জানো? না ভাই, আমি কিছু জানি না। ভাইয়া, শিশুদের জন্য যে একটা হেল্পলাইন নাম্বার 109 এর রয়েছে, এই সম্পর্কে তুমি কিছু জানো? না, জানি না। সরকারের এরূপ উদ্যোগকে প্রশংসনীয় মনে করেন অভিভাবকরা। তবে এই হেল্পলাইন সম্পর্কে যেন শিশু এবং অভিভাবকরা আরও জানতে পারে, সেজন্য প্রচারণা বাড়ানোর আহ্বান সকলের। জি, এই নাম্বারটা হচ্ছে বাচ্চাদের তো এখন বর্তমানে অনেক রকম সমস্যা হচ্ছে, এই ধরনের একটা নাম্বার থাকলে ভালো হয়। যেমন বড়দের জন্য 999, এই নাম্বারে ফোন দিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি, যে কোনো সময় পুলিশ চলে আসে। আর তেমনি বাচ্চাদের জন্য একটা নাম্বার, এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আমরা ফোন করলে পারে, বাচ্চারা সমস্যা পড়ে ফোন করলে হেল্পের জন্য যে কোনো একটা গ্রুপ চলে আসে। হ্যাঁ, এটা মোটামুটি জানা আছে আমাদের যে সব শিশু তো আসলে সব কথা সবার সাথে শেয়ার করতে পারে না। দেখা যাচ্ছে টিচারদের সাথে পারছে না বা ফ্রেন্ডদের সাথে পারছে না। সেটা দেখা যাচ্ছে যে আমি ফোনে কথা বলছি, ফোনে কিন্তু অনেক কথা সামনে থেকে যেটা বলা যায় না সেটা ফোনে বলা যায়। ফোনে বললে সেটা মানে আমি কার কাছে বলছি যে আমি একটা বিশ্বস্ত পার্সনের কাছে বলছি, সে জানতেছে, সে বুঝতেছে, মানে আমাকে সে দেখলো না, বাট আমার মনের ভাষাটা তার কাছে বলতে পারলাম। এটা শিশুদের জন্য অবশ্যই ভালো। এটা আসলে আরও প্রচারের প্রয়োজন। এটা আমি জানি এটা, কিন্তু দেখা যাচ্ছে অনেক বাচ্চারাও জানে না, গার্জেনরাও জানে না। এটা একটু প্রচারের বিষয় আছে। প্রকল্প পরিচালক জানান, দিন দিন তাদের কলার সংখ্যা বাড়ছে, তাই তো আগামীতে প্রচার বাড়ানোর পরিকল্পনা চলছে। আমরা এখন ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছি। তার জন্য আমরা কিছু লিফলেট, গাড়ির স্টিকার, তারপরে আমরা অন্য বিভিন্ন মিডিয়াতে আমরা এটা প্রচার করছি। সো এটা 100% তার এটা নিরাপদ এবং তার এটা গোপনীয় থাকবে। নিরাপদে থাকুক দেশের প্রত্যেকটি শিশু, উন্নত হোক তাদের জীবনযাত্রা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেন পাল্টে দিয়েছে পুরো একটি প্রজন্মের শৈশবের চিত্র। বর্তমানে শিশু কিশোরদের শৈশব কেড়ে নিচ্ছে ডিজিটাল ডিভাইসগুলো। অবসর সময়ে খেলার মাঠে থাকার পরিবর্তে শিশুরা এখন থাকছে কম্পিউটার স্ক্রিনের সামনে। এই নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। আরও দেখুন সৈয়দা আজমা আহমেদ ইকরার রিপোর্টে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে শিশু কিশোরদের গেমিং পিসির প্রতি আসক্তি। এতে নষ্ট হচ্ছে শিশু কিশোরদের রঙিন শৈশবকাল ও তার মজার স্মৃতিগুলো। যে বয়সে তাদের হাতে ব্যাট বল থাকার কথা, সেই বয়সে যেন তারা সঙ্গী করে নিয়েছে কিবোর্ড ও মাউসকে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে আরুষ। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 2-তে পড়ছি। তোমার কি বাইরে খেলাধুলা করতে ভালো লাগে? হ্যাঁ, কিন্তু আমি বাহিরে বের হচ্ছে কম, খেলাধুলা করছি কম। কেন, তোমার কি খেলাধুলা করতে মন চায় না? না, তেমন চায় না, পিসিতে গেম খেলতে মন চায়। বাইরে খেলাটা বেটার নাকি মানে কম্পিউটারে গেম খেলা বেটার? আগে তো সবাই বাইরে খেলতো, কিন্তু এখন এই জামানায় কেউ খেলে না, তো একটা এই জন্য সবাই আমার কাছে মনে হয় বাসায় খেলা ভালো বেশি। তোমার কাছে কোনটা বেটার মনে হয়, মানে বাইরে খেলাধুলা করলে বেটার নাকি পিসিতে গেম খেললেই? আমার মনে হয় এখন পিসিতেই, কারণ পিসিতে এখন সব গেম খেলা যায়। আচ্ছা, তোমার কি কোনো ফ্রেন্ড আছে বাইরের? না, বাইরের ফ্রেন্ড নাই, সব অনলাইন ফ্রেন্ড। শিশুদের ইন্টারনেটের প্রতি এমন আসক্তি চিন্তিত করছে তাদের অভিভাবকদেরও। আমরা আগে যেমন ছোটোবেলায় আমরা সবসময় মাঠে ছিলাম, সবসময় হাতে ব্যাট ছিল, হয়তো পায়ে বল ছিল, সবসময় বন্ধু বান্ধবরা খেলাধুলা করতাম। এখন আর বাচ্চারা সেটা করতেছে না। এখন তারা অল টাইম ইন্টারনেট, মোবাইল বা কম্পিউটার বা টিভির মাধ্যমে তারা আসক্ত পড়ে আছে। আসলে একটা বাচ্চা একা একা বেড়ে উঠতে পারে না। আর তুমি যখন দেখবা যে একটা বাচ্চাকে তুমি অনেকের সাথে মিশতে দিতেছো, তখন সেই সব বাচ্চাদের গ্রোথ, মেধা একটু অন্যরকম, ভিন্ন রকম। আর যখন একটা বাচ্চা একা একা সে বেড়ে ওঠে, জাস্ট ওর জগৎটাই হলো তোমার কম্পিউটার, গেমিং, মোবাইল, জাস্ট এইটাই। ও তাহলে কতটুকু বেড়ে উঠবে, ওর মানে ব্রেনটা কতটুকু মানে এটা খুলবে, এটা আসলে এটা নিয়ে আমরাও না খুব চিন্তিত। রাজধানীর বিভিন্ন খেলাধুলার সামগ্রীর দোকানে শিশু কিশোরদের ভিড় নেই বললেই চলে। আগের তুলনায় এখন অনেকটাই কম শিশু ক্রেতাদের সংখ্যা। হ্যাঁ, অবশ্যই আগের থেকে একটু কমেছে, কারণ ঢাকা শহরে এখন তো খেলার মাঠ নেই বললেই চলে। যাও আছে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দখলদারির আন্ডারে চলে গেছে, খেলার জায়গায় নাই, খেলার জায়গায় কার পার্কিং হয়ে গেছে। আর এখন নর্মালি বাচ্চারা ল্যাপটপ,
কম্পিউটার বা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, খেলার তেমন সঙ্গী সাথীও পায় না, জায়গাও পায় না, খেলেও না। সো এগুলো এখন অনেক বেচে কিনা কমে গেছে। অন্যদিকে বাজারে গেমিং পিসির চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। প্রতিদিনই বিক্রি হচ্ছে হাই রেজুলেশনের বিভিন্ন অত্যাধুনিক কম্পিউটার, যার বড় একটি অংশই শিশু ক্রেতা। আগে একটা সময় ছিল আসলে কম্পিউটার প্রতি বা ডেস্কটপ ল্যাপটপের প্রতি এত আগ্রহ ছিল না মানুষের। সবাই আসলে বাইরের মাঠে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট এসব নিয়ে বেশি ব্যস্ত থাকতো। কিন্তু পরবর্তীতে এটা বিশেষ করে 20-22 বছর, 17-18 বছর এইসব ছেলেরা আস্তে আস্তে কম্পিউটারের প্রতি বেশি অ্যাডিক্টেড বা ঝুঁকে যায়। গেমিং পিসি ক্রেতা চাহিদা এখন অনেক বেশি আর কি। তো আপনার সচরাচর দেখেছে যারা মানে উঠতি বয়স্কী এখন গেমিংয়ের জন্য মানে গেমস খেলার জন্য অন্য যেখানে আগে আপনার ফুটবল, খেলাধুলো এগুলোর উপর আগে বেশি ছিল। বাট এখন দেখতেছি যারা ওর উপরেই ছিল এখন শিফট হয়ে এখন হলো গেমসের উপর, যেমন একটা পিসি কিনে ওই গেমসের উপরে বেশি শিফট হয়ে যাচ্ছে আর কি বাচ্চারা। শিশুদের তথ্য প্রযুক্তি অপব্যবহারের ফলে পড়াশোনায় ব্যাঘাত সহ ঘটছে নানা স্বাস্থ্য ঝুঁকিও। খেলাধুলায় মগ্ন পুরো একটি প্রজন্ম এখন ধাবিত হচ্ছে গেমিং পিসির দিকে। শিশুরা খেলাধুলার সামগ্রীর পরিবর্তে কিনছে বিভিন্ন গেমিং পিসি। তাই শিশুদের শারীরিক ও মানসিক উভয়ের ক্ষতি কমাতে প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। সৈয়দা আজহামেদ ইকরা, আমরা করব জয়, এটেন বাংলা, ঢাকা। বর্ষা মৌসুমে বুড়িগঙ্গার পানি স্বচ্ছতা ফিরে পায় কিছুটা, তবে বছরের অধিকাংশ সময় কালো পানি ও দূষণের গন্ধে নদী দিয়ে চলাচলে কষ্টকর হয়ে পড়ে এলাকাবাসীর। গবেষণায় দেখা গেছে পানিতে ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে মাত্রার অতিরিক্ত। এ কারণে নদীতে প্রাণের অস্তিত্ব প্রায় বিপন্ন। আরও দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে রাজধানী ঢাকা। তবে বছরের পর বছর অযত্ন আর অবহেলার মাসুল এখন নদীটির কালো পানির প্রবাহ। দুই ধারেই পাল্লা দিয়ে চলছে দূষণ। এলাকার কারখানা কিংবা বাসাবাড়ির বজ্র ব্যবস্থাপনার যেন একটাই সমাধান এই নদী। দিনে দিনে পরিণত হচ্ছে আবর্জনার ভাগাড়ে। বর্ষা মৌসুমে নদীর পানি কিছুটা পরিষ্কার দেখালেও এছাড়া সবসময় কালো পানি ও দূষণের গন্ধে নদী দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে এলাকাবাসীর। যাওয়া আসাও তো কষ্ট হয় মানুষের, পানিতে এত ময়লা আবর্জনা, মানুষ আটকাও পড়ে যেতে পারে, গন্ধ হয়। কারণ সবাই তো এটা নিতে পারে না, কারণ এক একজনের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু অন্যরকম। দেখা গেছে কি আমরা অভ্যস্ত হয়ে গেছি, সবাই তো এটা তো অভ্যস্ত না। বাচ্চারা বেশিরভাগ হচ্ছে বাচ্চারা একটু হয়তো খারাপ লাগে। আর এখন দেখা যাচ্ছে পানি বেশি যার কারণে হচ্ছে একটু ভালো লাগে। আর যখন পানি একদম হচ্ছে শুকিয়ে যায় তখন তো হচ্ছে দেখা গেছে খুবই খারাপ অবস্থা। যেমন দুর্গন্ধ, এগুলা আমরা ফেস করতেছি, তো এটা অবশ্যই প্রবলেম। আশেপাশে যারা থাকে পানি মনে করেন না অনেক একটু সাদা সুদা দেওয়া যায়, আর 2 মাস পরে হয়ে যাবে একবারে কালা, আলকাতার মতন কালা দেওয়া যাবে। মনে করেন না গন্ধ, পানির ভিতরে গন্ধ, বিচ্ছিরি গন্ধ। এই যে আপনার ঢাকার ময়লা লামে না, ঢাকার ময়লা লামে, ওইদিকের ময়লা লামে, এই ময়লা লামে এই নোংরা হয়ে জায়গা আরো বেশি ভালো হবে না। আর কখনো ভালো হইব কি ব্যাপার? এই গাঙে স্রোত আছে না আর পানি আছে না, গিয়ে আপনার ভালো হবে যায়, ভালো হবে না। গবেষণার তথ্য বলছে পানিতে আর্সেনিকের আদর্শ মাত্রা 10 মিলিগ্রাম প্রতি লিটারে হলেও বুড়িগঙ্গায় মিলেছে 58 থেকে 98.44 মিলিগ্রাম প্রতি লিটারে। পানিতে দ্রবীভূত অক্সিজেন 5 মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখানে তা নেমেছে 0.02 মিলিগ্রামে, যার কারণে এ নদীতে প্রাণের অস্তিত্ব প্রায় বিপন্ন। একটি নদীকে দূষণ করার জন্য যতগুলো উৎস থাকার দরকার সবগুলোই এই বুড়িগঙ্গাতে অ্যাক্টিভ রয়েছে, এবং সেখানে মানুষ সৃষ্ট কারণগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা ইচ্ছা করলে এই দূষণগুলো কমিয়ে আনতে পারি। মহামান্য হাইকোর্টের যে সীমানা পিলার যেভাবে দেওয়ার কথা ছিল সিএস অনুযায়ী সেভাবেও আমরা দিতে পারি নাই। ফলে এটি দখল এবং দূষণ প্রতিযোগিতামূলকভাবে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাচ্ছে। কার্সিনোজেনিক বিভিন্ন এলিমেন্টের উপস্থিতি বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে, থেকে ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি তৈরি করে বা সম্ভাবনা থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও তার ব্যবস্থাপনা করা গেলে আবারও প্রাণ ফিরে পাবে বুড়িগঙ্গা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জীবাণু থেকে সংক্রমিত হওয়া একটি রোগ স্ক্যাবিস। এখন স্ক্যাবিসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে দিনকে দিন। বিশেষজ্ঞরা বলছেন স্ক্যাবিসের কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিস্তারিত দেখুন মারিয়া আফরিন মাহির রিপোর্টে।
স্কেবিজ, যা জীবাণুর মাধ্যমে হওয়া চর্মজনিত একটি রোগ। স্কেবিজের প্রধান লক্ষণ হল শরীরে চুলকানি ও গুটি গুটি র্যাশ ওঠা। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে সাধারণত এই রোগটি ছড়ায়। তবে এখন স্কেবিজে আক্রান্ত শিশুর পরিমাণ বেড়েছে অনেক। গোটা গোটা হয়েছিল, লাল হয়ে গেছিল, গোটা গোটা হয়ে লাল হয়ে তারপরে পাকছিল। পাকার পরে ওই জায়গায় থেকে বাড়ির ওই জায়গায় থেকে মলম দিচ্ছি, হসপিটাল থেকে মলম দিছিলাম, তারপরে সারছে আবার হয়। ওদের সাথে যে আমাদেরও আছে হালকা। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? চারজনের মধ্যে কয়জনের চুলকানি আছে? 4 জনেরই আছে। এই যে অ্যালার্জি সমস্যা, শরীরে অনেক অ্যালার্জি, যে ছোট ছোট গোড়া হয়ে গর্ত হয়ে গেছে, সেজন্য নিয়ে আসছে আর কি। অল্প অল্প করে হয়েছে, পরবর্তীতে পুরো শরীরে ছড়াই গেছে। তবে শিশুর শরীরে অতিরিক্ত চুলকানি শুরু হলে দেরি না করে খুব দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই রোগীর সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে। যেমন ধরেন স্কিনের 152টা রোগীর ভিতরে 132টা রোগী ওরা দেখছে আউটডোরে কালকে স্ক্যাবিস, খুজলি প্যাঁচড়া। এটার ব্যাপারে আমার কাছে মনে হয় একটু জনসচেতনতা বৃদ্ধি করা উচিত। কারণ স্ক্যাবিসের এই বৃদ্ধির কারণটা কি মানুষ হয়তো বা ভালো জানে না যে এটা কী জিনিস। যেমন এটা একটা ছোঁয়াচে রোগ, হাইলি ইনফেকশাস, এবং এটা কাপড় চোপড়ের মাধ্যম থেকে অন্যের মাধ্যমে ছড়ায়। যেমন একটা স্ক্যাবিস রোগীর কাপড়টা আপনি পরলেন, আপনার শরীরে কিন্তু স্ক্যাবিস হয়ে যাবে। সেই জন্য এই চিকিৎসাও কিন্তু আমাদের জনসচেতনতা বৃদ্ধি করার পিছনে যে পুরো ফ্যামিলির একসাথে চিকিৎসা করতে হবে, যাতে ফ্যামিলিতে কেউ যেন র্যামিনেন্ট থাকে। চিকিৎসা করার মাঝখানে যেই কাপড়গুলো ইস্ত্রি করা যায় সেগুলো ইস্ত্রি করতে হবে ধোয়ার পরে, এবং যেগুলো ইস্ত্রি করার দরকার হয় না সুতি কাপড়, সেগুলো সিদ্ধ করে ফেলতে হবে। এই জিনিসটা পাবলিক জানে না দেখাই এই স্ক্যাবিসের কিন্তু ভয়াবহতাটা খুব বৃদ্ধি পাইছে আমাদের দেশে। যার জন্য দেখেন 152টা স্কিনের ডিজিজ আমাদের এখানে দেখছে, তার মধ্যে 132টা কিন্তু স্ক্যাবিসের রোগী। স্কেবিজ একটি ছোঁয়াচে রোগ। অপরিচ্ছন্নতা স্কেবিজের প্রধান কারণ। এই জিনিসটা বেশিরভাগ পাওয়া যাচ্ছে মাদ্রাসার বাচ্চাদের ক্ষেত্রে। তারা এক জায়গায় অনেক বাচ্চারা একসাথে লেখাপড়া করে, দেখা গেলো এক বাচ্চার হয়ে থাকলে তার থেকে দেখা গেলো অন্য বাচ্চাদের ছড়ায় যায়। এই জিনিসটার জন্য এই কমপ্লেন নিয়ে আমাদের বেশিরভাগ আসছে। আপনি যতদিন এটা ট্রিটমেন্ট নেবেন না ততদিন দেখা গেলো ও চুলকানিটা থেকেই থাকে। বিশেষজ্ঞরা বলছেন পরিচ্ছন্নভাবে জীবনযাপন করলে স্কেবিজ হওয়ার সম্ভাবনা নেই। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের অধিকাংশ দেশে। এর প্রধান উপসর্গ জ্বর, শরীরে বিভিন্ন জায়গায় ফুসকুড়ি ইত্যাদি। এটি এখন পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেনি। বিশেষজ্ঞদের মতে চিন্তিত হওয়ার পরিবর্তে সকলকে সচেতন হতে হবে। বিস্তারিত দেখুন আশিকুর রহমান আনমোলের প্রতিবেদনে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত প্রাণীবাহিত রোগ। 1958 সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম এই রোগ শনাক্ত হয়। এই পর্যন্ত প্রায় 116টি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে 2022 সালের শুরু থেকে চলতি বছর জুলাই মাস শেষ পর্যন্ত সারা বিশ্বে মাঙ্কিপক্সে প্রায় 99,176 জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় 208 জন। বিশেষজ্ঞদের মতে নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা সবথেকে বেশি ঝুঁকিতে থাকেন। এমনকি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকিও রয়েছে। এটা মাঙ্কিপক্সটা হয় কীরকম, মাঙ্কিপক্সটা ঢুকলো একটা মানুষের মধ্যে, ঢুকে 5-7 দিন পরে জ্বর আসবে, জ্বরের কয়েকদিন পরে ফুসকুড়ি হবে, মানে ওই স্কিনে এই ফুসকুড়ি হবে। এই ফুসকুড়িগুলো সাধারণত হাতের পাতা, পায়ের পাতা, মুখ এইসব জায়গায় বেশি হয়, শরীরে কম হয়। এগুলা সেই ফুসকুড়িটা পরে ফুসকুড়ির মধ্যে পুঁজ হবে, পুঁজ হওয়ার পরে ওটা শুকায় যাবে, চুল বলে, শুকায় যাবে, শুকায়ে তখন ড্রাই হয়, ওটা শরীর থেকে ঝরে পড়বে। হ্যাঁ, আচ্ছা, এখন যখন ড্রাই হবে তখন কিন্তু ওটা নাক দিয়ে ঢুকবে ওই ভাইরাসটা। আর এদিকে যখন ওই প্রথম যখন ফুসকুড়িটা হয় সেই সময় এটা রেসপিরেটরি ট্র্যাক্টেও ওটা ইয়ে থাকে, ভাইরাস থাকে, তখন ওটা কিন্তু একটু নিঃশ্বাস দিয়ে ছড়ায়। সুতরাং মাস্ক দিয়ে আমরা ওই 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 সময় আমরা মানে এটাকে প্রিভেন্ট করতে পারি। মাঙ্কিপক্স থেকে বাঁচতে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে। তাছাড়াও এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক। এবারে থাকছে একটি হারানো বিজ্ঞপ্তি। নাজিবা আক্তার,
বয়স 11 বছর। গত 18 তারিখ মধুবাগ স্বপ্নগলি হাতিরঝিল এলাকা থেকে দুপুর 12টা 30 মিনিটে নিখোঁজ হয় সে। তখন তার পরনে ছিল আকাশি রঙের জামা এবং নীল রঙের পায়জামা। তার গায়ের রং শ্যামলা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নাজিবার খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন তার পিতা জুলহাসের সঙ্গে। যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর 01925 463 769। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসন ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01317 708 842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।